রাইমা দরজা খুলতেই ঝটকা খেল, এতটাই যে ঝটকায় তার হাতে রাখা বই আর জগ নিচে পড়ে গেল। ভাগ্যিস প্লাস্টিকের, তা না হলে খবর ছিল। সে তড়িঘড়ি করে উঠাতে গেল, সেখানেও বেপরটি ঘটে গেল। তড়িঘড়িতে নিচু হওয়াতে তার গলা থেকে ওড়না পড়ে গেল। সে হতভম্ব। সে বই ধরবে, জগ ওঠাবে, না ওড়না ধরবে, না নিচু হওয়াতে যে অপ্রীতিকর পরিস্থিতি তৈরি হয়েছে তা সামাল দেবে। সে আর ভাবল না, সব জাহান্নামে যাক। সে সব রেখেই দিল ভোঁ দৌড়। ইস, কি লজ্জা, কি লজ্জা! তার সাথেই কেন এমন হয়? সে তো ভাই আপন মনে পড়ছিল, চুলায় রান্না, কলিং বেলের শব্দে মা ভেবেছিল দুধওয়ালা। এই সময় ভর দুপুরে তাদের বাসায় একমাত্র সেই তো আসে, তাই মা চেঁচিয়ে বলল দুধ রাখতে। সেও আর ডানে বামে তাকায়নি, টেবিল থেকে জগ নিয়ে ডিরেক্ট দরজা খুলে ফেলেছে। ইস, কেন যে না দেখে খুলেছে! ফাইয়াজ ঢুক গিলল। সে নিজেও হতভম্ব। সে নিচু হয়ে বই জগ ওড়না তুলল। ওড়না তুলতে গিয়ে তার হাত কাঁপতে লাগলো। সে মনে মনে নিজেকে নিজেই শাসালো, বোন লাগে তোর, বোন, ছোট মানুষ, হঠাৎ দেখে আটকে গেছে। অবশ্য কেন যে এত আটকে ওঠে ফাইয়াজ নিজেও জানে না। এই মেয়ে বলতে গেলে তার সামনে আসেই না, ভুলক্রমে পড়ে গেলেও এই রকম আচরণ। সমস্যাটা কোথায়? সে নিজে খুবই শান্তশিষ্ট ভদ্র টাইপ ছেলে, উঁচু গলায় কখনো কারো সাথে কথা বলেছে বলে মনে পড়ে না। কাজিন মহলে সে মাই ডিয়ার টাইপ, যে কোনো প্রয়োজনে যে কোনো সমস্যায় সদার আগে তাঁকেই জানাবে। তবে এই মেয়ে ভিন্ন। এমন না ছোটবেলা থেকে, আগে তো ভালোই ছিল, দেখা সাক্ষাৎ কথা কম হলেও অন্তত স্বাভাবিক আচরণ করত। কিন্তু গত 1 বছর এমন আচরণ করছে কেন কে জানে। সে আর ভাবল না, বই ওড়না সোফায় রাখলো। কাজিন টাজিন নিয়ে যত কম ভাবা যায় তত ভালো। সে ভেতরে এসে চাচাকে ডাকলো, কাজ আছে তার। এসব হাবিজাবি জিনিস নিয়ে চিন্তা করে সময় নষ্টের মানে হয় না। তার মানে না হলেও রাইমা নিজের রুমে এসে কেঁদে ফেলল। আয়নার সামনে এসে বেশ কয়েকবার উঁচু নিচু হলো। কতটুকু চিচিং ভাগ হয়েছে কে জানে। আল্লাহ, মাটি ভাগ করো, আমি ঢুকে যাই। এই লজ্জা সে কোথায় রাখবে? এমনিতেই সে এক অকাজ করে রেখেছে, তার মধ্যে আবার এই সব। ধুর, বলেই সে মোবাইল নিল। গ্রুপে ঢুকেই উড়াধুরা গালিগালাজ টাইপ করতে লাগলো। এই শয়তানগুলোর জন্যই তো সে ফেসেছে। এখন না আছে শান্তি, না আছে স্বস্তি। ফাইয়াজ ভাই তার চাচাতো ছেলে, একই এলাকায় ছোট থেকে বেড়ে ওঠা। এই তো তাদের বাড়ির 2 বাড়ি পরেই বাড়ি। খুবই ভদ্র নম্র টাইপ ছেলে। গোষ্ঠীর যে কোনো বিপদে আপদে সবার আগে সেই ঝাঁপিয়ে পড়ে। এই ভালো মনের ভালো মানুষটাকে সে খুবই সম্মান করে। কিন্তু গিট্টু লাগিয়ে ফেলেছে তার সমবয়সী কাজিনরা। তাদের সবার একটা স্পেশাল সিক্রেট গ্রুপ আছে, সেখানে তারা নানা রকম দুষ্টামি সহ গেম টেম খেলে। সেই দিনও খেলেছিল। সেই দিন ছিল তার জীবনের সবচেয়ে কুফা মার্কা দিন। যাই করেছে হেরেছে। আর এই গ্রুপের রুলস হলো, যে হারবে সবাই মিলে তার জন্য একটা শাস্তি ঠিক করবে। আর তার শাস্তি হয়েছিল একটা নাম্বার। এই নাম্বারের মালিক ছেলে হোক মেয়ে, প্রেমে ফেলতে হবে, আর না হলে সবাইকে স্পেশাল ট্রিট। প্রথমে সে রাজি হয়নি, কে না কে, কিন্তু রাজি না হয়ে উপায় কি? এতগুলো ভেড়ার পালকে খাওয়াতে গেলে সে ফকির হয়ে যাবে। তাই আল্লাহ আল্লাহ করে এই পথেই নেমে পড়ল। কে জানবে, কাম খাতাম নাম্বার হাজম। ফায়াজ ভাই ব্যবসায়ী মানুষ, তার 2-3টে নাম্বার আছে। শয়তানগুলো যে তার মধ্যে থেকে অচেনাটাই তাকে দিয়েছে, সে কল্পনায়ও ভাবেনি। ফায়াজ ভাই জেন্টলম্যান টাইপ ছেলে, কোনো বদদষ্টস নেই। তার জন্য টুকটাক মেয়ে দেখা টেকা হচ্ছে, আমরাও দাঁত নাক মেজে রোস্ট খাওয়ার প্রস্তুতি নিচ্ছি। ব্যাস, পছন্দ হলেই বিয়ে। তাই এরকম কিছুতে সে কি গলবে? এখানে আমার হার নিশ্চিত, আর তাদেরও ট্রিটও। তাই তারা নিশ্চিন্তেই নাম্বারটা দিয়েছিল। কিন্তু সেও তো রাইমা, কাজের ক্ষেত্রে তার ব্রেন কাজ না করলেও অকাজের ক্ষেত্রে দৌড়ে চলে। তাই এটা ফায়াজ ভাইয়ের নাম্বার না জানলেও এটা ঠিক জানতো সোজা কারোর নাম্বার এরা দেবে না। তাই ডাইরেক্ট ফোন না দিয়ে সে গেল একটু ভিন্ন রাস্তায়। 1000 টাকা ফ্লেক্সি লোড করে ফেলল। তারপরে চুপ। এখন আল্লাহ ভরসা। ট্রিটের টাকা বাঁচাতে এখন না তার 1000 টাকাই জলে যায়। সে আল্লাহ আল্লাহ করতে লাগলো। মনে মনে বলল, আল্লাহ, আমও বাঁচাও, সালাও বাঁচাও। তারপরেই তো কাঙ্ক্ষিত ফোনটা আসলো। নারী জাল বিছাবে, সেই জালে পুরুষ ফাঁসবে না তা কি করে আয়? কত বড় বড় যোগী তপস্বীর তপস্যা ভঙ্গ করে ফেলে এই নারী। এই আর কোন ছাতার মাথা? হ্যাঁ। রাইমা রিসিভ করে লজ্জিত মাখা কণ্ঠে বলল, ইটস ওকে, আমারই ভুল, আমার ভুলের জন্যই হয়েছে, আপনার কষ্ট করে ফেরত দিতে হবে না।
ফাইয়াজ ভাই তো ফাইয়াজ ভাই, আমাদের গোষ্ঠীর মানবতার ফেরিওয়ালা। অন্যের ভুলের টাকা সে হজম করবে এটা হয়? সে ব্যস্ত হয়ে গেল ফিরিয়ে দেওয়ার জন্য। তার এই ব্যস্ততারই রাইমা সুযোগ নিল। প্রথমে টুকটাক কথা, হাই হ্যালো টাইপ, ব্যাস সেখান থেকেই শুরু। আস্তে আস্তে দিনে, তারপরে রাতে, সময়ে অসময়ে অসংখ্য মেসেজ আদান প্রদান হতে লাগলো। না, প্রেম না। রাইমা বোকা হতে পারে, তবে এটা ঠিক জানে সেধে কোনো ইঙ্গিত দেওয়া যাবে না। সে তো শুধু টুকটাক কথায় এইটুকুই বুঝিয়েছে আমরা ভালো বন্ধু হতে পারি। ফাইয়াজ ভাইও সেটাই বুঝেছে, তাই সেও কথা বলেছে নির্দ্বিধায়। দুজনের মধ্যে যখন ভালো একটা আন্ডারস্ট্যান্ডিং তৈরি হয়ে গেল, তখনই তো লাগলো আসল গ্যাঞ্জাম। তাদের এক কাজিনের বিয়ে, গায়ে হলুদের ড্রেস কোড নীল। বিয়ের আনন্দের মাঝেই মেসেজে টুকটাক কথা হচ্ছিল। সেই কথার মাঝেই জানতে পারলো সেও বিয়েতে। রাইমা মাথা ঘামায়নি। শীতের সিজন মানেই তো বিয়ের সিজন, মিলে যাওয়া ব্যাপার না। মাথা তো তখন ঘামালো যখন জানতে পারলো তাদের ড্রেস কোডও নীল। তার কলিজা খাবলে উঠল। দুটো জিনিস মিলে যাওয়া আর যাই হোক কাকতালীয় হতে পারে না। তাকে কার নাম্বার দিয়েছে এরা? সে সাথে সাথেই টাইপ করলো, আপনার যে কাজিনের বিয়ে, সে ছেলে না মেয়ে? উত্তর এলো মেয়ে। সে কাঁপা কাঁপা হাতে আবার মেসেজ টাইপ করলো, নামটা জানতে পারি? ব্যাস, কাম খতম। ওপাশ থেকে যে নাম এলো, রাইমা দেখে সাথে সাথেই তার হাত মাথায় চলে গেল। সর্বনাশ! সে সাথে সাথে মোবাইল অফ করে সিম খুলে ফেলল। খুলে দৌড়। সব কয়টাকে ধরে এক সাইডে আনলো। এক প্রকার গলায় চেপে ধরতেই তারা সাথে সাথেই স্বীকার করল। রাইমা নতুন শাড়ি নিয়েই মাটিতে পা ছড়িয়ে বসে পড়ল। আল্লাহ, এখন কি হবে? যদি কোনোভাবে জানে, ফাইয়াজ ভাই তো ভালোই, তার নিজের বাবা মাই তাকে ছিঁড়ে ফালা করে ফেলবে। তাদের গোষ্ঠীতে কাজিন টাজিনের মধ্যে বিয়ে তো দূরের কথা, প্রেম ট্রেমও কেউ করেনি। এটা সবার অপছন্দ। তাদের এক কথা, ভাই বোন মানে ভাই বোন। এখানে খালাতে, মামাতে, চাচাতো বলে কোনো কথা নেই। সবাই তাকে মিলে সান্ত্বনা দিল। এমন কিছুই হয়নি, কথাই তো বলেছিস। আর তাছাড়া কে বলবে? মুখ খুললে কি তারাও ফাঁসবে না? তাই চিল। কত আকাম করে মাটি চাপা হয়ে গেছে, এ আর কি। চিল ভাই চিল। তুই এই পর্যন্ত গিয়েছিস, তাতেই আমাদের জন্য অনেক। তুই জিতেছিস। আমরা সবাই মিলে এখন তোকে ট্রিট দেব। রাইমা খুশিতে বাকবাকুম। তাই তো, জানছে কে? সে ট্রিট হজম করলো ভালোভাবেই, কিন্তু ফাইয়াজ ভাইকে করতে পারলো কই? ওই যে বলে না, চোরের মন পুলিশ পুলিশ, তারও সেই অবস্থা। ফাইয়াজ ভাইকে দেখলেই তার কলিজা কাঁপতে থাকে, গলা শুকিয়ে যায়। মনে হয় এই বুঝি ধরে ফেলল। যদি ধরে ফেলে? এই কথা কল্পনা করলে কল্পনার মাঝেই তার রুহু কেঁপে ওঠে। কিভাবে ফেস করবে সে? এমন না আগে গলায় গলায় ভাবছিল, তবুও যত সম্ভব এড়িয়েই চলতে লাগলো। কিন্তু কপাল খারাপ হলে যা হয় আর কি, কিভাবে যেন দেখা হয়েই যায়। যেমন আজ হলো। এই দুঃখে রাইমা কেঁদে বালিশ ভিজিয়ে ফেলল। নাকের পানি, চোখের পানি নিয়ে খাট বালিশ টইটুম্বুর করল। ফাইয়াজ ভাইয়ের কণ্ঠ ড্রয়িং রুম থেকে যতবার তার কানে এলো, ততবার দেওয়ালে মাথা ঠুকল। কেন কেন, তার সাথেই কেন? তারপর অবশেষে হাত পা ছড়িয়ে লম্বা ঘুম দিল। তার এই ছোট্ট জানে আবার বেশি লোড নিতে পারে না। তার ঘুম ভাঙল সন্ধ্যার পরে, ফোনের শব্দে। ফোন দিয়েছে সায়েমা, সেও তাদের কাজিন। আর তার গল্পের মেন কালপ্রেন্ট হলো এ। ভাইয়ার ব্যক্তিগত নাম্বারটা তো এই দিয়েছিল। সে ফোন ধরল না, মর তুই। কিন্তু ফোনের ওপর ফোন দেখে থাকতেও পারল না, শেষমেশ ধরল। ধরতেই সায়েমা কাঁদো কাঁদো হয়ে বলল, বড় একটা আকাম করে ফেলেছি রে বইন, প্লিজ হেল্প মি। রাইমা বিরক্ত মুখে উঠে বসল। এ আবার নতুন করে করেছে কি? সে বিরক্ত মুখে বলল, কি হয়েছে? আমি বিয়ে করে ফেলেছি রে। রাইমা প্রথমে খেয়াল করেনি, এই মেয়ে সব সময় কোনো না কোনো আকাম করতেই থাকে। তাই স্বভাব মতো বলল, ও। সাথে সাথেই সে ঝটকা খেলো, খেয়ে বলল, কি করেছিস? রাইমা হা হয়ে কিছুক্ষণ বসে রইল। তারপর গ্রুপে ঢুকো সবাইকে জানালো। জানিয়ে কোনো রকম রেডি হলো। এবার অবশ্য ভুল করল না। দুই সাইডের ওড়নার ইচ্ছে মতো পিন মারল। তার মাংস খুলে যাবে, তবু না খুলবে পিন, না পড়বে ওড়না। ইচ্ছে মতো পিন টিন মেরে সে বেরিয়ে এলো। এখন একমাত্র ভরসা ফাইয়াজ ভাই। লাজ লজ্জা সব এখন জাহান্নামে। তাকে কি আর আজ নতুন দেখেছে? হাফ প্যান্ট, ফুল প্যান্ট, সব কিছুতেই দেখা শেষ। আজ না হয় আরেকটু বেশি দেখেছে, এই আর কি। সে ফাইয়াজ ভাইদের বাসায় এসে শুনল সে বাসায় নেই। না থাকারই কথা, এই ভরা সন্ধ্যায় কোনো ছেলেই বাসায় থাকে। সে এখন কি করবে?
ফোম তো সে মরে গেলেও দেবে না, যদি কণ্ঠ শুনে চেনে ফেলে। সে টেনশনে হাবুডুবু খেতে লাগলো। খেতে খেতেই মাথায় বুদ্ধি এলো, মেসেজ করি। হারামি তো বিয়ে করেই ফেলেছে, কি দরকার এখন এত তড়িঘড়ি করার। সে মেসেজে বিস্তারিত লিখল, লিখে পাঠিয়ে দিল। এখন নিজে থেকেই সাইমার সাথে যোগাযোগ করে নিবে। সে নিশ্চিন্তে বাসার দিকে রওনা দিল। কিছু দূর যেতেই ফাইয়াজ ভাইয়ের ফোন আসলো। তার কলিজা কেঁপে উঠল। এখন কি করবে? আল্লাহ, কি করবে? কি করবে করতে করতে ফোন কেটে গেল। রাইমা হাফ ছাড়ল, ছাড়তেই আবার বাজতে লাগলো। রাইমার কেঁদে দেওয়ার অবস্থা। সেই অবস্থা ভেতরে দমিয়ে দাঁতে দাঁত চেপে ফোন রিসিভ করলো। তুই কোথায় তুই? রাইমা ঢোক গিলল, গিলে আস্তে করে বলল, বাসার সামনে, বলেই চোখ বন্ধ করে ফেলল। ওপাশে নিশ্চুপ। রাইমা মনে মনে দুয়াই ইউনুস পড়তে লাগলো। এই দুয়াই ইউনুস নবী মাছের পেট থেকে মুক্তি পেয়েছিলেন, আর আল্লাহ তাকে এই সামান্য বিপদ থেকে রক্ষা করবে না। রাইমার দুয়া কবুল হলো কিনা বোঝা গেল না, তবে কিছুক্ষণ পরে ফাইয়াজ শান্তভাবে শুধু বলল, সাইমাদের বাসায় যা, সুন্দর করে বুঝিয়ে বল, এদিকটা আমি দেখছি। রাইমা হাফ ছাড়ল। যাক, বাবা বেঁচেছে। মনে মনে ঠিক করল, আজকের দুপুরের ঘটনা না ভোলা পর্যন্ত আর এর সামনে যাবে না। একদম না। তার একদম না, একদমই কাজ করল না। পরের দিনই দেখা হলো সাইমাদের বাসায়, সাইমার শ্বশুর বাড়ি বাবা বাড়ি দু পক্ষের মিটিংয়ে। আর এই মিটিংয়ের মধ্যিমণি ফাইয়াজ ভাই। তার কথা, তার সুন্দরভাবে বোঝানো, সব কিছু সুন্দরভাবে সামাল দেওয়া, সব সব রাইমার ভেতরের অপরাধবোধ আরও বাড়িয়ে দিল। ইস, কিভাবে করল সে? আর কেউ না জানুক, সে তো জানে শেষের দিনের কথাগুলোর গভীরতা কতটুকু ছিল। নিশ্চয়ই তাকে 1000 বার ফোন দিয়েছে, এছাড়া তো খোঁজার আর উপায় নেই। নামটাও বলেছিল মিথ্যে। আহারে বেচারা, কত রাতের ঘুম হারাম হয়েছে কে জানে। তার দুঃখের কথা চিন্তা করে রাইমা নিজেই দুঃখে চোখ মুখ ফুলিয়ে বসে রইল। মনে মনে আল্লাহকে বলল, এই ভালো মনের ভালো মানুষটার সাথে এই নোংরা গেমটা না খেললে হতো না? শয়তান যখন ওই শয়তানগুলোকে কুরকুরি দিচ্ছিল, তখন তুমি কি করেছো? দু একটা ঠাটা কি এদের মাথায় ফেলতে পারলে না? এত এত ঠাটা রিজার্ভে রেখে হবেটা কি, যদি এরম শয়তানদের মাথায় দু একটা নাই ফেলতে পারো? হাহ! রাইমার হায় হুতাশ মনে মনে চলতেই থাকলো। সে যদি একটু থেমে আশেপাশে নজর দিত, তাহলে সে ঠিকই দেখতে পারত এই কিছু সময়ের মাঝে তার ভালো মনের ভালো ফাইয়াজ ভাই তার দিকে কতবার তাকিয়েছে। রাইমা হতভম্ব হয়ে একবার বাবা একবার মায়ের দিকে তাকালো। তাকিয়ে বলল, কি বললে? আজকে সন্ধ্যায় তোকে দেখতে আসবে? কেন, কি হয়েছে আমার? ক্যান্সার ট্যান্সার নাকি? লাস্ট স্টেজ, সময় কম? সাবিহা এসে মেয়ের মাথায় থাপ্পড় মারল, মেরে বলল, এই ঢঙের জন্যই তাড়াতাড়ি বিদায় করব। রাইমা মুখ ফোলালো, ফুলিয়ে বাবার দিকে তাকিয়ে বলল, একটা মাত্র মেয়ে, এই পিঁপড়ের দানার খাবার খাই, অন্তত অনার্সটা তো কমপ্লিট করতে দেবে, তা না, এখনই তাড়াচ্ছ? এত বোঝা আমি? রাইমার বাবা মুখ খোলার সময় পেল না, তার আগেই সাবিহা তেজের সাথে বলল, তো কি করব? সাইমার মতো নাক কাটার জন্য বসে বসে ওম দেব? যত পড়ার ইচ্ছে বিয়ের পরে পড়বে, এমনিতেও আইনস্টাইনের নাতি না তুমি। সাইমার জন্য এখন গোষ্ঠীর সব মেয়ে শাস্তি পাবে, রুনুর জন্য নাকি খালামণি ছেলে দেখছে। তো কি করবে? সবগুলো তো তলায় তলায় রসুনের বোটা, কোন কোন আকাম করে রেখেছো কে জানে। রাইমা ঢোক গিলল, গিলে আস্তে করে কেটে পড়ল। আকামের কথা উঠার দরকার নেই, তার চেয়ে ভালোই ভালোই বিয়ে করে ফেলা যাক। এ আর এমন কি, এমনিতেও কেম ট্রেম তাকে দিয়ে হচ্ছে না, বিয়ে করে অন্তত এই ডাকাতের বংশ থেকে রক্ষা পাওয়া যাবে। যাই করতে যাও, দাবটি নিয়ে দৌড়ে আসে। সন্ধ্যায় রাইমা সুন্দর করে শাড়ি পরল, সবুজ আর কালো মিশেলের শাড়ি। এই শাড়িটা তার বাবা দিয়েছিল তার জন্মদিনে, অবশ্য বলতে গেলে দেয়নি, সেই নিয়েছে। তার জন্মদিনে রাত 12টায় সোজা গিয়ে বাবাকে ঘুম থেকে টেনে বলেছে, হুমায়ুন আহমেদ কি বলেছে জানো? তার বাবা হতভম্ব, ঘুমও কাটেনি, হতভম্বভাবেই বলল, হুমায়ুন আহমেদকে? রাইমা আকাশ থেকে পড়ার মতো করে বলেছে, তুমি এ কথা বলতে পারলে বাবা? আমাদের হুমায়ুন আহমেদ, আমাদের গর্ব, আমাদের স্বর্ণ, আমাদের... হয়েছে, থাম, কাহিনী কি সেটা বল। সে বলেছে মেয়েরা প্রথম শাড়ি পায় তাদের বাবার কাছ থেকে, আর সেটা মেয়েদের কাছে হয় হীরের মতো দামি। তো আমার হীরে কই? এই কথা আবার কবে বলল? তাছাড়া তোর সব কাপড় চোপড় আমি ছাড়া দেয়ই বাকে। সেটা তো তোমার জেনে লাভ নেই বাবা। তাছাড়া কাপড় চোপড় আর হিরে বার্কা শাড়ি কি এক হলো? এটা হবে স্পেশাল।
আমি তোমার নাতিপুতিদের কি বলবো? কোন শাড়ি নিয়ে চোখের দুফোঁটা পানি ফেলবো? বাবা হাল ছেড়েছে, বলেছে মাফ কর, দিয়ে দেবো তোর স্পেশাল শাড়ি। এবং দিয়েছেও। সকালে ঘুম থেকে উঠেই এই শাড়ি সে মাথার কাছে পেয়েছে। ইস, দেখতে হবে না কার বাবা, শাড়িটাও এনেছে হীরের মধ্যেই। তার ফর্সা চিকন শরীরে একেবারে ঝলঝল করছে। এই ঝলমল করা শরীর, মন, মুখ নিয়েই সে মেহমানের সামনে গেল। গিয়েই ফুটো বেলুনের মতো চুপসে গেল। ফাইয়াজ ভাই বসে আছে। অবশ্য গোষ্ঠীর অনেকেই আজ তাদের বাসায়, তবুও সে ভাবেনি ফাইয়াজ ভাই থাকবে। এরকম একটা বিষয় এর কি কাজ? তাদের বিশাল গোষ্ঠীতে কত কাজিনকেই তো দেখতে আসছে যাচ্ছে, কই সেখানে তো এর খবর থাকে না। রায়মাটায় আসতে হবে কেন? চাচাতো চাচার চাচাতো ভাই চায়ের দোকানে গিয়েই চা খানা, আমার খুশিতে কেন ব্যাগরা বাজাচ্ছেন? সে মনের দুঃখ মনে রেখে ভোটা মুখে বসলো। শুধু বসলো তা না, তার ভেতরে বাহিরে সব কাঁপাকাঁপি শুরু হয়ে গেল। একে দেখলেই সে সহজ হতে পারে না। কেন কেন কেন? সে মনে মনে দোয়া করতে লাগলো, আল্লাহ, ফাইয়াজ ভাই যেন চলে যায়, তার ফোন বেজে উঠুক, তার ব্যবসায় আগুন লাগুক, তার বন্ধু বান্ধব কারো হাত পা ভাঙুক। আল্লাহ রহম করো, এই শেষবার করো, সব ঠিক থাকলে এই গোষ্ঠী থেকে বিদায়, প্লিজ প্লিজ প্লিজ। তার দোয়া কবুল হওয়ার কোনো লক্ষণ দেখা গেল না, বরং ফাইয়াজ আরও আরাম করে বসল। আর তার এই আরামে রাইমার 12টা বেজে গেল। মেহমানরা যা বলল কোনো কিছুরই ঠিকঠাক উত্তর দিতে পারল না, এমনকি তার নিজের ভার্সিটির নামও না। শুধু যে বলা বলিতে গন্ডগোল করলো তা না, চা দিতে গিয়ে ছেলের মায়ের উপরে ফেললো, সেই চা মুছতে গিয়ে তড়িঘড়িতে টিস্যু নিতে গিয়ে শাড়িতে পা পেঁচিয়ে উষ্টা খেলো, খেয়ে দিয়ে নিজেকে সামলাতে গিয়ে ফুলদানিও ভাঙলো। সেই ভাঙা ফুলদানি তোলার আর তার সাহস হলো না। সে চোখ মুখ খিচে শক্ত হয়ে বসে রইল। তার মাথা ঘুরছে। কেন? তার সাথেই কেন? মনে মনে তার হাই হুতাশের রেলগাড়ি শুরু হয়ে গেল। তা না হলে সে ঠিক দেখত তার চাচাতো চাচার চাচাতো ভাইয়ের ঠোঁটের কোণে হাসি, চোখে মুখে মুগ্ধতার ছড়াছড়ি। রাইমা রুমে এসে হাঁপ ছাড়ল, মাথা থেকে ঘোমটা ফেলে পা ছড়িয়ে বসল। নিচু হয়ে বসে থাকতে থাকতে তার ঘাড়ের 12টা বেজে গেছে। ধুর, এই অ্যারেঞ্জ ম্যানেজ কে করে? ইস, তার একটা বয়ফ্রেন্ড থাকলে সে ঠিক ভেগে যেত। সাইমার বাচ্চা সাইমা, নিজে তো গেছো পেয়ারের মানুষের সাথে, আর আমাদের ফাঁসিয়ে গেছো কুদ্দুস আলীদের কাছে। তোর জীবনেও সুখ হবে না দেখিস। তখনই সাবিহা আসলো, মেয়ের উদ্দেশ্য বলল, কাপড় খুলিসনি এখনো? কেন? আমি পড়ে আছি, তোমার সমস্যা কি? আমার আবার কি হবে? ফাইয়াজের নাকি কি একটু কাজ আছে, তোকেও নাকি লাগবে। রাইমা লাফ দিয়ে উঠল, তোতলিয়ে বলল, আমার সাথে তার কি কাজ? কি জানি, শুধু বলল 2 মিনিট নাকি লাগবে, একটু নিচে যেতে বলল। আমি পারবো না মা, যাও তো। নিজেদের কাজে তো তাকে ইচ্ছে মতো খাটাও, আর ওর কাজের বেলায় যাও তো। রাইমা কাতর গলায় বলল, মা, কিছুক্ষণ আগে ছেলেপক্ষ এসে তোমার মেয়েকে দেখে গেছে, 99% পছন্দ। এখন বাসায় গিয়ে শুধু একটু বুঝবে। আরে এমন সময় এই রাতের বেলায় একটা ছেলের সাথে যাওয়া ভালো দেখায়? বলো, ভালো দেখায়? থাপড়ে দাঁত ফেলে দেব রে রাইমা। ছেলে কি, হ্যাঁ, বড় ভাই তোর। আর ওই 99%ও না, 100% হতো যদি একটা কাজও ঠিকঠাক করতি। এখন যা, ফাইয়াজ দাঁড়িয়ে আছে, আর তাড়াতাড়ি আসবি, মেহমানদের মিষ্টি সবার বাসায় দিতে হবে। রাইমা অবাক হয়ে বলল, আমার বিয়ের মিষ্টি আমাকেই বিলাতে হবে নাকি? যাবি তুই? রাইমা ভোতা মুখে বেরিয়ে এলো, মোড়েও শান্তি নেই তার। এবার অবশ্য ঘোমটা টানল না, আঁচল পেছন থেকে পেঁচিয়ে সামনে আনলো, শক্ত করে ধরল। খুলে গেলে আবার আর এক ঝামেলা। সে ধরেই ধীরে ধীরে বেরিয়ে এলো। তার আবার কাঁপাকাঁপি শুরু হয়ে গেছে। সে তো এটাই বুঝতে পারছে না তার সাথে ফাইয়াজ ভাইয়ের কি কাজ। সে বাইরে এসে অবাক হলো। ফাইয়াজ ভাই সাদা রঙের শার্ট পরে সাদা রঙের একটা গাড়িতে হেলান দিয়ে দাঁড়িয়ে আছে। কিছুক্ষণ আনেও না তার গায়ে অন্য টি শার্ট ছিল। সে ঢোক গিলল, সাদা তার প্রিয় রং, ফোনে একবার বলেছিল। আর গাড়ি আসলো কোথা থেকে, তাও আবার সাদা? ফায়েজ ভাইরা কি গাড়ি কিনেছে বাকি? কিনলে কিনতেও পারে, টাকা পয়সা তো কম কামাচ্ছে না, তাই বলে একই এলাকায় 2 বাড়ি পরে বাড়ি, সেখান থেকে এখানে গাড়িতে আসতে হবে? কি জানি ভাই, সে আর ভাবলো না, যা খুশি করুক তার কি, নিজের জলায় বাঁচে না, পরের চিন্তায় ঘুম হারাম করে লাভ আছে। এমনিই তার হালুয়া টাইট হওয়ার অবস্থা। ধুর, বিয়েটাও মনে হয় সে শান্তিতে করতে পারবে না। সে বহুত কষ্টে টেনে টুনে ফায়াজের সামনে দাঁড়ালো, ঢোক গিলে আস্তে করে বলল, ডেকেছেন ভাইয়া? ফায়াজ সোজা হয়ে দাঁড়ালো, তার নিজেরও একটু অস্বস্তি হচ্ছে। হওয়ারই কথা, সে কাজ ছাড়ে নিজের গোষ্ঠীর কোনো মেয়ের সাথে কোনো কথা বলেছে কিনা মনে পড়ে না। অবশ্য বলতে গেলে এটাও এক ধরনের কাজ, তবে নিজের একান্ত ব্যক্তিগত কাজ। সাইমার কাছ থেকে সব শুনেছে সে। সেই দিন যখন ফোন ধরলো তখনই সে ধরে ফেলেছিল, তবে শিওর হওয়ার প্রয়োজন ছিল, কেননা সে এই কণ্ঠটা খুঁজেছে। যে কোনো নাম্বার থেকে ফোন আসলেই সে তড়িঘড়ি করে ফোন ধরেছে। কণ্ঠটার হাসি, কথার শব্দ ছন্দের মতো কানে বেজেছে। কত রাত যে চিন্তায় নির্ঘুম কেটেছে। একবার মনে হয়েছে কেউ দুষ্টামি করেছে, আবার মনে হয়েছে কোনো বিপদ হয়নি তো। এভাবে হঠাৎ হারিয়ে যাওয়ার মানে কি? সে যদি কথা বলতে না চাইতো সে নিশ্চয়ই জোর করে ফোন দিত না।
যতদিন ফোনে কথা বলেছে ততদিন কোনো সমস্যা ছিল না, হয়তো হতোও না যদি হঠাৎ হারিয়ে না যেত। এই মেয়ে কি জানে হঠাৎ হারিয়ে যেয়ে কি করেছে? তার চিন্তা, চেতনা, ধ্যান, জ্ঞান সব কিছুতে জেকে বসেছে। আর যখন জানলো কে, তার দুনিয়া আরও এলোমেলো হলো। এই এলোমেলো হওয়া থেকে নিজেকে সরানোর সর্বোচ্চ চেষ্টা করলো। পারল কই? যখনই শুনল তাকে দেখতে আসবে, পাগলের মতো ছুটে এলো। এই মেয়ে কি বুঝতে পারছে কি করেছে সে? পুরো গুষ্টি দা বটি তো ভালোই, বোমা মেরে গুষ্টি থেকেই না বের করিয়ে দেয় কিনা কে জানে। রাইমার কান্না পেয়ে গেল। তার মন বলছে গরমিল রে ভাই, গরমিল, তা না হলে তার সাথে কি কাজ? হতে পারে ভাই, একই এলাকায় বড় হয়েছি, কই এতদিন তো কোনো দরকার পড়েনি, তাও আবার দুধ সাদা হয়ে। সে কেঁদেই দিল। ছোট মোট জান তার আর কত সইবে? 1 বছর ধরে হাতিপিত্তা করে মরছে, আর কত? সে কেঁদে বলল, সরি ভাইয়া, সত্যি সরি, আমি একদম জানতাম না ওটা আপনার নাম্বার, সব সাইমাদের দোষ, প্লিজ কাউকে বলবেন না, যা শাস্তি দেওয়ার দেন, নিজেই দেন, এক্ষুনি দেন, বড়দের এর মধ্যে টানাটানি করার দরকার কি? আর পাক্কা প্রমিস করছি জীবনে আর এমন কোনো কাজ করবই না। ফায়াজ হাসল। তার হাসি অবশ্য রাইমা দেখল না। সে হেসে মুগ্ধ ভরা চোখে তাকিয়ে রইল। সোডিয়াম আলোর নিচে সবুজ শাড়ি পরা এক রমণী ফুপিয়ে ফুপিয়ে কাঁদছে। তার মনে হলো তার জীবনে এর চেয়ে সুন্দর দৃশ্য সে আর দেখেনি। সে বুকে অনেক সাহস নিয়ে 2 কদম এগোলো। সে জানে এই এগোনোর মূল্য তাকে অনেক কষ্টে শোধ করতে হবে। তবে যে মায়ায় সে পড়েছে, এই মায়া ছাড়লে মনে হয় না বাকি জীবন আর ভালো থাকতে পারবে। সে এগিয়ে শান্তভাবে বলল, তোকে 10 মিনিট সময় দেওয়া হলো। এই 10 মিনিট শুধু আমার কথা ভাববি। ভেবে যদি কিছু পাস তাহলে গাড়িতে আসবি, না হলে সোজা ঘরে চলে যাবি। আর এই ভাবার মধ্যে এই কথাটাও মাথায় রাখিস, একবার যদি গাড়িতে আসিস, আমি যেখানে নিয়ে যাব সেখানেই যেতে হবে, ফেরার কোনো চান্স নেই। বলেই ফায়াজ গাড়িতে গিয়ে বসল। বসে চোখ বন্ধ করে সিটে মাথা রাখল। মনে মনে বলল, চলে আয় রাইমা, ভালো মনের ভালো মানুষদের প্রেমে ফেলতে নেই। তারা একবারই প্রেমে পড়ে, আর সেটা হয় ভয়ঙ্কর। আর এই ভয়ঙ্কর প্রেমের আগুনে আমি শেষ হয়ে যাব। রাইমা হাঁ হয়ে কিছুক্ষণ দাঁড়িয়ে রইল। হতভম্বে সে কান্না টান্না সব ভুলে গেছে। ফায়াজ ভাই বলতে চাইছে কি? এদিকে মোবাইলটাও আনেনি। আনলে 2টো কাজ হতো, গ্রুপে সবার সাথে পরামর্শটা করা যেতে, আর সময়টাও দেখা যেত। ধুর, 10 মিনিট কি হয়ে গেল নাকি? সে আর ভাবল না, তড়িঘড়ি করে গাড়িতে গিয়ে বসল। ফায়াজ দীর্ঘশ্বাস ফেলল, চোখ না খুলেই বলল, গাধি। রাইমার আবার কান্না পেল। ঠোঁটে ঠোঁট চেপে কান্না থামালো। থামিয়ে কোনো রকম বলল, আরও 10 মিনিট দেন, এবার সত্যিই ভাবব। ফায়াজ চোখ খুলল, সোজা হয়ে বসে বলল, জীবনে ভেবে কিছু করেছিস? রাইসা সাথে সাথেই উপর নিচ মাথা নাড়ালো। নাড়িয়ে বলল, হ্যাঁ করেছি তো, ওই যে আপনাকে 1000 টাকা ফ্ল্যাক্সি লোড করলাম। ফায়াজ হেসে ফেলল। হেসে গাড়ি স্টার্ট দিতে দিতে বলল, গুড, ভেরি গুড। গাড়িতে যখন এসেই পড়েছিস, তোর আর কোনো ভাবাভাবির দরকার নেই। আজ থেকে সেই ডিপার্টমেন্ট আমার। তোর কাজ হলো ফোনে যেমন সব কথায় খিলখিল করে হাসতি, আজকে থেকে আমার বুকে মাথা রেখে হাসবি। এই তো ছিল আজকের গল্প, মেঘ হব তোমার আকাশের গল্পটির লেখিকা নূপুর ইসলাম। গল্পটি কেমন লাগলো অবশ্যই জানিয়ে যাবেন। আর এই ধরনের আরও গল্প শুনতে চাইলে ভিডিও দেখতে লাইক করে আমাদের তানিয়াটন চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। আজ বিদায় নিচ্ছি, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।